মুসলিমরা আমাদের গরু কিনছে না ওনার জন্য, শুভেন্দু অধিকারীর জন্য। নাহলে আমরা গলায় দড়ি দিয়ে রাস্তা নিয়ে আমাদের যে রাজনৈতিক দল গরুকে ঘিরে ভোটের ফসল ঘরে তুলতে চেয়েছিল, আজ সেই গরুই তাদের নিজেদের ভোটারদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। কোরবানির ঈদ সামনে। প্রতি বছর এই সময়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের পশুর হাটগুলোতে কোটি কোটি টাকার লেনদেন হতো। সারা রাত ধরে ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে মুখর থাকতো পুরো এলাকা। কিন্তু এবার সেই হাটগুলোতে এখন নীরবতা। বিশাল মাঠে হাতে গোনা কয়েকটি গরু বাঁধা, বিক্রেতারা দাঁড়িয়ে আছেন, কিন্তু ক্রেতা নেই। যে মুসলিম ক্রেতারা প্রতি বছর এই হাটের প্রাণ ছিল, তারা এবার আসেননি, আসবেনও না। তারা একটাই কথা বলেছেন, গরু তো মা, মাকে বাড়িতে নিয়ে গিয়ে সেবা করুন, আমাদের দরকার নেই। আর হাটের এক কোনায় বসে মাথায় হাত দিয়ে কাঁদছেন হিন্দু খামারিরা, যাদের পুরো সংসার চলত এই গরু বিক্রির টাকায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে এই পরিস্থিতি তৈরি হলো কিভাবে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার হঠাৎ করে 1950 সালের একটি প্রায় অবিস্মৃত আইনকে সক্রিয় করে তুলেছে, পশ্চিমবঙ্গ গবাদি পশু জবাই নিয়ন্ত্রণ আইন। এই আইন অনুযায়ী 14 বছর কম বয়সী কোনো সুস্থ গরু জবাই করা যাবে না, প্রকাশ্যে স্থানে কোরবানি নিষিদ্ধ, আর যে কেউ এই আইন ভাঙলে তাকে সোজা 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এই আইন কার্যকর করার পেছনে সবচেয়ে সরব ভূমিকায় ছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী এবং তার ঘনিষ্ঠ একটি রাজনৈতিক গোষ্ঠী। আইন পাশের পর বিজেপির নেতাকর্মীরা রীতিমতো উৎসবে মেতে ওঠেন। রাস্তায় নেমে গরুর বার্থ সার্টিফিকেট চাওয়ার মতো হাস্যকর ঘটনাও ঘটে। জন্ম সনদ ছাড়া গরু বহন করা যাবে না, এমন দাবি উঠেছে। কিন্তু তারা এই মুহূর্তে একটিবারের জন্য ভাবেননি এই রাজনৈতিক চালটা তাদের নিজেদের ভোটারদের ওপর কতটা নির্মমভাবে আছড়ে পড়তে পারে। মুসলিম সম্প্রদায় এবার কোনো বিক্ষোভ করেননি, রাস্তায় নামেননি, ভাঙচুর করেননি, রাজনৈতিক আন্দোলনের ধারের কাছেও যাননি। তারা বেছে নিয়েছেন এক নীরব কিন্তু প্রচন্ড শক্তিশালী অস্ত্র, অর্থনৈতিক বয়কট। ঘোষণা পরিষ্কার, এবার কোরবানিতে গরু কেনা হবে না, গরুর মাংস খাওয়া হবে না। বিকল্প রয়েছে, খাসি রয়েছে, দুম্বা রয়েছে, উট রয়েছে। শরিয়াতে গরুই একমাত্র বিকল্প নয়। সোশ্যাল মিডিয়ায় মুসলিম ইনফ্লুয়েন্সাররা প্রকাশ্যে আবেদন জানাচ্ছেন কেউ গরু না কেনেন। মাত্র একদিনে এই সংক্রান্ত ভিডিও দেখছে 40 লাখেরও বেশি মানুষ। আর এই একটি মাত্র সিদ্ধান্ত তাসের ঘরের মতো ভেঙে ফেলেছে পশ্চিমবঙ্গের সম্পূর্ণ গরুর বাজার। এই পুরো রাজনৈতিক খেলায় সবচেয়ে বড় আঘাতটা কাদের উপর পড়েছে সেটা জানলে আপনি স্তম্ভিত হবেন। পশ্চিমবঙ্গের গরু পালন ও দুগ্ধ খামারের মূল কারিগরি হয়েছেন হিন্দু খামারিরা। তারাই গরু পালন করেন, দুধ বিক্রি করেন আর গরু দুধ দেওয়া বন্ধ করেন। আর যখন গরু দুধ দেওয়া বন্ধ করে তখন সেটি বিক্রি করে নতুন গরু কেনেন। এটাই তাদের জীবনচক্র, এটাই তাদের অর্থনীতি। কিন্তু নতুন আইন অনুযায়ী 14 বছর বয়সের আগে গরু জবাই করা যাবে না। একটি গরু সাধারণত 7 থেকে 8 বছর পর্যন্ত দুধ দেয়, তারপর সে অনুৎপাদনশীল হয়ে পড়ে। তার মানে দুধ দেওয়া বন্ধ হওয়ার পরও 6 থেকে 7 বছর সেই গরুকে কেবল খাইয়ে পুষে বাঁচিয়ে রাখতে হবে, কোনো আয় ছাড়াই। হিসাব করে দেখা গেছে একটি অনুৎপাদনশীল গরুর পেছনে একজন খামারির অতিরিক্ত খরচ দাঁড়ায় প্রায় 7.5 লক্ষ টাকা। বড় খামারিদের ঘাড়ে রয়েছে ব্যাংক ঋণ, দুধ বিক্রি বন্ধ, গরু বিক্রি বন্ধ, খরচ চলছে। এখানে অনেকে প্রকাশ্যে বলছেন এই গরু যদি বিক্রি না হয় তাহলে আমাদের পরিবারকে না খেয়ে মরতে হবে। একজন খামারি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলছেন, আমরা ভাবিনি আমাদের নিজেদের সরকার আমাদের গলায় এভাবে ফাঁস দেবে। আর এই জায়গায় এখন সবচেয়ে বেশি আলোচনায়। এবার আসুন সেই পুরো ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর এবং ভণ্ডামিপূর্ণ অধ্যায়ে। দেশের ভেতরের গরুর মাথা বলা হচ্ছে, গরুর নামে মুসলিমদের পেটানো হচ্ছে, খামারিদের পথে বসানো হচ্ছে, কোরবানি নিষিদ্ধ করা হচ্ছে। কিন্তু আন্তর্জাতিক বাজারে কি হচ্ছে জানেন? ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের তথ্য অনুযায়ী প্রক্রিয়াজাতকরণ গরু মহিষের মাংস রপ্তানিতে ভারত বিশ্বের শীর্ষ 3টি দেশের মধ্যে একটি। প্রতি বছর ভারত থেকে 15 থেকে 16 লক্ষ মেট্রিক টন মাংস বিদেশে পৌঁছানো হয়। এর আর্থিক মূল্য প্রায় 4 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় 35,000 কোটি টাকারও বেশি। আর কোথায় যাচ্ছে এই মাংস? মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে।
সৌদি আরব, কাতার, দুবাই, মালয়েশিয়া এই দেশগুলোতে হালাল সার্টিফিকেট লাগিয়ে রপ্তানি করা হচ্ছে সেই মাংস। অর্থাৎ দেশের ভিতরে যে গরুকে ঘিরে মুসলিমদের উপর হামলা হচ্ছে, মামলা হচ্ছে, জেলে পোড়া হচ্ছে, সেই গরুর মাংসই আবার হালাল তকমা লাগিয়ে মুসলিম দেশগুলোতে বিক্রি করে পকেট ভারী করছে বড় বড় কর্পোরেট গোষ্ঠী। মিছিলকারী শেখ রহমতুল্লাহ ঠিকই বলেছেন, এখানে সাধারণ মানুষ খেতে পারে না, কিন্তু এক্সপোর্ট ঠিকই চলছে। সরকার আসলে মানুষকে বোকা বানাচ্ছে। এই দ্বিমুখী নীতির সবচেয়ে বড় ভণ্ডামি আর কি হতে পারে? বিজেপির নেতা অবনী মণ্ডল নিজেই স্বীকার করতে বাধ্য হয়েছেন যে খামারিদের মধ্যে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী পরিষ্কার করে বলেছেন, গরু কোরবানি বন্ধ করলে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন হিন্দু ব্যবসায়ীরা। সিপিআইএম এই সংকটের জন্য সরাসরি রাজ্যের সরকারের অপরিমাণদর্শী সিদ্ধান্তকেই দায়ী করেছে। ইতিমধ্যে কলকাতার হাইকোর্টে এই আইনের বিরুদ্ধে 5টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। জমিয়তে ওলামায়ে হিন্দুদের জাতীয় সভাপতি মাওলানা আরশদ মাদানী আরও এক ধাপ এগিয়ে গেছেন। তিনি প্রকাশ্যে দাবি তুলেছেন, গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক। যে বিক্রি করবে, যে কিনবে, যে কাটবে, যে খাবে, সবাইকে সমান শাস্তি দেওয়া হোক। তার যুক্তি পরিষ্কার, আইন যদি হয় তাহলে সবার জন্য সমান হোক, শুধু নিরীহ মানুষকে টার্গেট করে নয়। তার এই বক্তব্য আসলে পুরো গরুর রাজনীতি ভণ্ডামিকে একেবারে নগ্ন করে দিয়েছে। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন সম্পূর্ণ অন্য একটা প্রশ্ন তুলছে। এই সংকটে শুধু গরুর হাটে সীমাবদ্ধ নেই, এটি এখন একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক চেইন রিঅ্যাকশনে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার প্রায় 27% মুসলিম। আর যদি গরুর মাংস খাওয়া সম্পূর্ণ বন্ধ করে দেন তাহলে কি হবে? প্রথমত, গরুর চামড়া শিল্প, যেটা কোটি কোটি টাকার একটি খাত, সেটা সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। চামড়া শিল্প প্রক্রিয়াজাতকরণ কারখানায় শ্রমিকরা বেকার হয়ে পড়বে। দ্বিতীয়ত, পশু পরিবহন খাতে লক্ষ লক্ষ শ্রমিক কর্মহীন হয়ে পড়বে। তৃতীয়ত, পশু খাদ্যের যোগানদাতা, খামার সরঞ্জাম বিক্রেতা, এই পুরো ইকোসিস্টেম ভেঙে পড়বে। চতুর্থত, গরুর মাংসের বিকল্প হিসেবে মুরগি, খাসি, মাছের চাহিদা অস্বাভাবিক বেড়ে যাবে। দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যাবে প্রোটিনের উৎস। অর্থনীতিবিদরা বলছে, একটি রাজনৈতিক সিদ্ধান্ত কিভাবে গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে পারে। পশ্চিমবঙ্গ এখন তার চলচ্চিত্র উদাহরণ। এখন দাঁড়িয়ে কিছু প্রশ্ন না তুললেই নয়। যে সরকার বলছিল হিন্দুদের সরকার হবে, হিন্দুদের উপকার করবে, সেই সরকার 15 দিনের সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? খোদ হিন্দু খামারি, হিন্দু দুগ্ধ ব্যবসায়ী, হিন্দু পশু ব্যবসায়ীরাই। এটা আমাদের কথা নয়, এটা হিন্দু সম্প্রদায়ের মানুষেরাই বলছে। তারা নিজেদের ক্যামেরার সামনে এসে কাঁদছেন আর বলছেন, এই সরকার আসায় আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। একবার ভাবুন, ধর্মীয় সেন্টিমেন্টকে ব্যবহার করে যে আগুন জ্বলা হচ্ছে, সেই আগুনে আজ পুড়ছে তাদের নিজেদের ভোটারদের ঘর। রাজনৈতিক ফায়দা তোলা হচ্ছে, কিন্তু তার মূল্য দিচ্ছে সাধারণ মানুষ, ধর্ম নির্বিশেষে। আর একদিকে কর্পোরেট গোষ্ঠীগুলো, তারা সরাসরি লাইসেন্স নিয়ে নির্বিঘ্নে হাজার হাজার টন মাংস প্রবাসে পাঠাচ্ছেন। হাজার হাজার টন মাংস প্রসেস করে যাচ্ছে। তাদের কেউ জিজ্ঞেস করছে না গরু মাতা কি করে। তাদের বার্থ সার্টিফিকেটে চাওয়া হচ্ছে না, কারণ তারা বিলিয়ন ডলারের খেলোয়াড়। আইন শুধু গরিবদের জন্য, ক্ষমতাবানদের জন্য নয়। ইতিহাস ঘাটতে দেখা যায়, গরুকে কেন্দ্র করে রাজনৈতিক উন্মাদনা ভারতের নতুন কিছু নয়। উত্তরপ্রদেশের গোরক্ষক নামের বহু নিরীহ মানুষকে পিটিয়ে মারা হয়েছে। রাজস্থানে পেহলু খানকে প্রকাশ্যে দিনের আলোতে পিটিয়ে হত্যা করা হয়েছে শুধু গরু বহনের অভিযোগে। ঝাড়খণ্ডে তবরেজ আনসারিকে গণপিটুনিতে মারা হয়েছে। কিন্তু প্যাটার্নটা লক্ষ্য করুন, প্রতিবারই শাস্তি পেয়েছে সাধারণ মানুষ। আর যে বড় কোম্পানিগুলো গরুর মাংস এক্সপোর্ট করে কোটি কোটি টাকা কামাচ্ছে, তাদের গায়ে একটা আঁচড়ও লাগছে না। এইটা হলো পুরো রাজনীতির সবচেয়ে নোংরা দিক। এখন পুরো পশ্চিমবঙ্গে একটা টানটান উত্তেজনা বিরাজ করছে। গরুর রাজনীতি কি আসলেই ধর্ম রক্ষার জন্য, নাকি ভোট রক্ষার জন্য? আপনার বিশ্লেষণ অবশ্যই কমেন্টে জানান।